ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের এই চ্যানেলে সব সময় জীবনের গল্প পাবেন। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি 4 মাসের রিলেশনের পর পালিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করি। এত তাড়াতাড়ি বিয়ের একটাই কারণ ছিল, সে আমারে হারানোর ভয়ে কান্না করত। একদম পাগলের মতো বিহেভিয়ার করত। আমি ওরে ছাড়ার কথা বললেই কান্না করত। অনেকবার সুইসাইড করতে গেছে। আমি ভয়ে তার সাথে পালিয়ে আসি। বিয়ের দিনই ওদের বাড়িতে নিয়ে যায়, তারা মেনে নেয়। কারণ আমি যথেষ্ট সুন্দরী, অনার্স 2য় বর্ষে পড়ি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। যাই হোক, আসল কথায় আসি। বিয়ের সময় দেখি তার নাম, বাবার নাম, ভাইয়ের নাম, এমনকি গ্রামেরও নাম আলাদা। আমাকে সবটাই মিথ্যা বলেছে। তারপর যখন ওদের বাড়িতে আসলাম, একটাই ঘর, সেটা ভাঙ্গা, বৃষ্টি আসলে পানি পড়ে। সবাই এক ঘরে থাকে, একটাই খাট, ঘরে একটা ফ্রিজ, পুরাতন টেবিল আর রান্নাঘর খড়ির, তাও ভাঙ্গা, একটা মানুষ দাঁড়াতেও পারবে না, এতটাই ছোট। টয়লেটের কথা কি বলবো, বস্তা কাইটা বেড়া দেওয়া, তাও সব কিছু মেনে নিছি। এটা ভেবেও ভালো জব করে জায়গা কিনে রাখছে, সেখানে বাড়ি করবে। তাই আর আমি কিছু বলিনি। বিয়ের পরের দিন আমার মামা আর ফুফাতো ভাই যায় দেখতে। ভারী ঘরের এই অবস্থা দেখে তারা আমারে নিয়ে আসতে চায়। আমার বর তখন কান্না করে, তাই আর আসিনি। বিয়ের 2 দিন পর ও গাজীপুরে চলে যায়। ওর বাবা মা আমাকে খুব আদর করে। ওর বাবা মাটি কাটে, ওর মা বাড়িতেও কাজ করে, অন্যের বাড়িতেও কাজ করে। কয়দিন যেতেই শুরু হয় শাশুড়ির অত্যাচার। তারা দুজন কাজ করে আসে, আমি শরবত বানাই দিতাম, বাতাস করছি, এমনকি হাত পাও টিপে দিচ্ছি। তাও শাশুড়ি সব সময় ক্যাট ক্যাট করে চিল্লায় বলে। বরকে এগুলো কিছুই বলিনি। সেও আমারে ফোনে বকাবকি করে, খানকি, মাগি, এমন ভাষা, এমন কোনো ভাষা নাই, বলে নাই। 15 দিন পর আসে। আসার আগে বলছি আমারে সাথে নিয়ে গেলে আমি বাড়ি চলে যাব। তারপরও আসে। 2 দিন পরই আমার গায়ে হাত তুলে। তার কারণ ছিল রং নাম্বারে কল আসছে, তাই অনেক সন্দেহ করে। ওর আব্বু আম্মুকে বললাম, তারা একটু বকাবকি করেছে, শেষ। তারপর গাজীপুরে নিয়ে আসলো ওর পুরো পরিবার সহ। তাতেও আমি খুশি ছিলাম। আমারে রুম বন্দি করে রাখতো, বারান্দায় যাইতে দিত না। ওর একদিন পর পর নাইট শিফট। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আমার রুমে থাকতো। 2টা রুম, তাও দেবর শ্বশুর শাশুড়ি সব সময় আমার রুমে থাকতো, আমার বিছানায় ঘুমাতো। বিয়ের 1 মাস ওই দিন আমার গায়ে হাত তুলে, তার কারণ আমি অনলাইনে ছিলাম 1 ঘন্টা। এরপর আমি আব্বুরে সব জানাই। আমার আম্মু আমারে নিয়ে আসে। রিলেশনের সময় সে খুব কেয়ারিং ছিল, অনেক ভালোবাসতো। কিন্তু বিয়ের পরেই সে পাল্টে গেছে। তার একটাই নেশা, শারীরিক সম্পর্ক করা। একটা দিনও বাদ নেই আমার জ্বর, ঠান্ডা, বমি, উঠতে পারিনি, তাও তার সাথে ইন্টিমেট হওয়া লাগছে, এমনকি পিরিয়ডের দিনগুলোও। 1 মাস পর যখন চলে আসি, তারপর মাপ চায় সবার কাছে, আমার পায়েও ধরে মাপ চায়। পরে 15 দিন পর আমি আবার তার কাছে যাই, কিন্তু ওর কোনো পরিবর্তন নেই। একাই মুখ কালো করে থাকে, বিড়বিড় করে, ঝামেলা লেগেই থাকে। এর মধ্যে অনেকবার আমি চলে আসি, ওর ব্যবহার ও মাপ চেয়ে আমি যাই, এভাবেই চলছিল। এর মধ্যে আমি আগস্টে কনসিভ করি, কিন্তু জানতাম না। 1 মাস বিছানায় পড়েছিলাম, 7 দিন 24 ঘন্টা পেট ব্যথা, তাও ডাক্তারের কাছে নেয়নি। তারপর আবার জ্বর, পুরো 1 মাস। এমন করে যখন টেস্ট করি দেখি পজিটিভ। ও খুব খুশি, কিন্তু আমি তখনও খুশি না। কারণ যে আমার ব্যাপারেই উদাসীন, সেখানে বাচ্চা পড়ে। আম্মুরে জানাইলাম। আব্বুরে আনতে গেলে আসার সময় আমাকে হাতে 500 টাকা দেয়। তারপর বাড়ি আসলাম, 1 মাস থাকলাম, 1 পয়সাও দেয়নি। ডাক্তার, ওষুধ সব আব্বু দিয়েছে। ওর কাছে টাকা চাইলে বলে, আমার এখানে আসো, আমি দেব। এভাবেই আরও 1 মাস চলে গেল, তাও কোনো টাকা দেয়নি। আব্বুর ফিনান্সিয়াল অবস্থা তখন ভালো না, তাই ওর সাথে গেলাম।
23 দিন থাকছি। খাচ্ছি কোয়েল পাখির ডিম, 1 কেজি কমলা, হাফ কেজি পেয়ারা আনছে। ভাত ছাড়া বাসায় কোনো খাবার নেই। অফিস থেকে আসার সময় 2টা পুরি আনে, আমি দেবর আর বর খাই। 20 টাকার উপরে কখনো কিছু আনেনি। যাই আনে 3 জনে খাই। আমার পেট ব্যথা করে এইটা বলে আমি নাটক করি 4 মাসের প্রেগনেন্ট আমি, তখন তাও নিয়মিত সহবাস করছে। গর্ভবতীদের যে বাড়তি খাবার তার কোনোটাই পাইনি। বর বলে শুধু ভাত খাইলেই নাকি পুষ্টি হয়। আমি ওইখানে থেকে আরও অসুস্থ হয়ে পড়ি, আবার চলে আসি বাড়িতে। এখন প্রেগনেন্সির 8 মাস চলতেছে। 8 মাসে মাত্র 900 টাকার ঔষধ কিনে দিয়েছে। 7 মাস হয়ে গিয়েছিল, তাও ডাক্তারের কথা মুখে আনিনি। বাচ্চার নড়াচড়া 4 দিন বন্ধ ছিল। পেট ব্যথা ছিল, তাও গুরুত্ব দেয়নি। আমি হাতে পায়ে ধরে টাকা চাই, পরে 3000 টাকা দেয়। ওই টাকাতে হয়নি। 4800 টাকা পরীক্ষা করতেই গেছে। 7 মাসের বাবুর ওজন আসছে 700 গ্রাম। আমার হিমোগ্লোবিন 8.9 ওরে। বললাম, তাও কিছু বলেনি। টাকা চাইছি, 1000 দিয়েছে। এরপর আর কোনো টাকা দেয়নি। ওষুধ খাবার সব আব্বু দেয়। ওর মা বলে আমার পোলাপান হয় নাই, আমার মাইনষের পোলাপান হয় না, এত খাওয়া লাগে না। ওর আব্বু বলে তুমি প্রতিবন্ধী নাকি যে এত খাইতে হবে। বরের সঙ্গে সারাদিন রোমান্টিক কথা বললে, খুবই ভালো টাকার কথা বললি এড়িয়ে চলে। বিয়ের 11 মাস চলে, মাত্র 2টা 3 পিস কিনে দিয়েছে। বিয়ের পর একটা সুনু কিনে দিয়েছে, 1 জোড়া জুতোও কিনে দেয়নি। 3টা ডিম 3 জনে খাই 3 বেলা। 2টা রুটি কিনে আনছে, 2 জন খাইছি। 10 টুকরো মাংস রান্না করে বেলা খাইছি। ওরে নিয়মিত গোসল করাই দিয়েছি। 3 বেলা খাওয়াই দিয়েছি, নিজে মাছ না খেয়ে ওরে খাওয়াইছি। কিন্তু ও কখনো আমার যত্ন নেয়নি। এমন ভাব নিয়েছে মনে হয় বিয়ের নাম করে দাসী আনছে। 11 মাসে 11 পয়সা হাত খরচ দেয় নাই। কোনোদিন রেস্তোরাঁতেও নেয়নি, ঘুরতে নিয়ে যায়নি। অফিস যাওয়ার সময় ঘেটে তালা দিয়ে যাইতো। 15 দিন 1 মাস পর বাইরে আলো দেখছি। শারীরিক মানসিকভাবে অনেক অত্যাচার করে। ও আর ওর পরিবারের সবাই ভীষণ কৃপণ। ওদের একটাই লক্ষ্য, শুধু ব্যাংকে টাকা ভরে টাকা জমাও। বাবা মায়ের কথায় উঠে বসে বিয়ের কাবিন 7 লাখ টাকা, তাই সরাসরি ছাড়তে পারছে না। উল্টো নির্যাতন করতেছে যেন আমি ছেড়ে দেই। ওর বেতন 50,000 প্লাস, তাও এত কিপটামি করে। বউ বাচ্চার কোনো দায়িত্ব নেই, ভরণ পোষণ নেই, শুধু 3 বেলা ভাত দেয়। আমি অনেক মানসিক চাপে আছি। এমনটা অবস্থায় কি করতে পারি? যার কাছে সবার আগে টাকা, বউ বাচ্চার দরদ নেই, টাকাই সব, তার সংসার আমি কিভাবে করব? এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক। উনি ওনার ভাষায় লিখেছেন, আমি ওনার ভাষায় উপস্থাপনা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জীবনের গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।